চলে এসেছি আমরা দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে। কি চ্যাপ্টার দেখতেই পাচ্ছ, মিশ্রণ, মিক্সচার এন্ড অ্যালিগেশন পার্ট 1। এখানেও আমরা পার্ট 1 পার্ট 2 এ করব আজকে ফার্স্ট ক্লাস। তাহলে আমাদের রেশিও, প্রপোর্শন, অনুপাত, সমানুপাত শেষ হলো। যারা ভিডিও দেখছো, যারা প্রত্যেকটা ক্লাস করেছো, 10টাই ক্লাস করেছো, আশা করি বুঝতে পেরেছো। বাড়িতে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার সলভ করবে, দেখবে অনেকগুলোই সলভ হবে। ঠিক আছে, আসি এই চ্যাপ্টারে ঢুকি। দেখো, ঢোকার আগে আমরা অঙ্ক করার আগে কিছু কনসেপ্ট শিখে নিই, কয়েকটা কনসেপ্ট দেখি, তারপরে আমরা অঙ্কতে আসছি। একদম সোজা চ্যাপ্টার কিছু নেই, একদম সোজা, বেশি অঙ্কের ভ্যারাইটিও নেই, আমরা করি। চলো, তাহলে আমরা শুরু করব মিশ্রণ। মিক্সচার and alligation। ঠিক আছে, মিশ্রণ শুরু করব। আগে মিক্সচারটা দেখি, তারপরে আমরা অ্যালিগেশনটা দেখব। ঠিক আছে, দেখো কি জিনিস। ধরে নাও একটা পাত্র আছে, ঠিক আছে। এই পাত্রে দুধ আর জলকে মেশানো আছে, মানে দুধ আর জলের একটা দ্রবণ আছে, এর মধ্যে মিক্সচার আছে, মিশ্রণ আছে। তাহলে এই পাত্রে কি আছে? এই পাত্রে দুধ আর জল মেশানো আছে, দুধ আর জল মেশানো আছে। কি অনুপাতে আছে? ধরে নিলাম আমরা 3:1 অনুপাতে আছে, 3:1 অনুপাতে দুধ জল মেশানো আছে। মানে 3 লিটার যদি দুধ থাকে তাহলে 1 লিটার জল আছে, এই অনুপাতে মেশানো আছে। বলছে টোটালে দুধ জল মিলে কতটা মিশ্রণ আছে? টোটালে আমি ধরলাম 60 লিটার মিশ্রণ আছে, 60 লিটার দুধ আর জল মিলে 60 লিটার মিশ্রণ আছে। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো তো, এই যে 60 লিটার মিশ্রণ, এখানে দুধ জল একসাথে মিশে আছে। আমি যদি এখান থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ তুলে নিই, তাহলে তো এমন হবে না যে আমি যখন তুলবো শুধু দুধ বেরাবে বা শুধু জল বেরাবে, তা তো বেরাবে না, মিশ্রণটাই বেরাবে। তার মানে দুধ জল এই যে অনুপাতে আছে এই অনুপাতেই বেরাবে, যেটা আমি তুলবো তাতে। ধরে নাও এখান থেকে 15 লিটার মিশ্রণ তুলে অন্য একটা পাত্রে দেওয়া হলো। এখান থেকে 15 লিটার তুলে নিলাম, তুলে নিয়ে অন্য একটা পাত্রে ঢেলে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে ছিল টোটালে 60 লিটার, আমি 15 লিটার তুলে অন্য একটা পাত্রে ঢেলে দিলাম এই মিশ্রণ থেকে। তাহলে এখানে পড়ে থাকলো কত? এখানে পড়ে থাকলো 60 - 15, 45 লিটার পড়ে থাকলো না? আর এই পাত্রে কতটা আছে? এর পাত্রে তো 15 লিটার পড়ে আছে, দেখতেই পাচ্ছি। বলছে কি, দেখো তো, আমার কাছে এখন প্রশ্ন দাঁড়ালো যে এই যে 45 লিটার যে মিশ্রণটা এই পাত্রে পড়ে আছে, এই 45 লিটারের অনুপাতটা কি হবে? মানে এখানে এই 45 লিটারে দুধ আর জলের অনুপাত কত হবে, বা এই 15 লিটারেই বা কত হবে? কি বলছে তাহলে? বলছে দেখো, যখনই কোনো মিশ্রণ থেকে মিশ্রণ তুলে নেওয়া হয়, অনুপাতের কখনো চেঞ্জ হয় না, অনুপাত কখনো চেঞ্জ হয় না। কারণ 3:1 অনুপাতে ছিল, আমি যেটা তুলে নিয়েছি এটাও তো 3:1 অনুপাতেই বেরিয়ে গেছে। তার মানে এখানে যেটা পড়ে থাকলো এটা কিন্তু 3:1ই পড়ে থাকলো। এই 45 লিটারটা তো 3:1 অনুপাতে আছে, আর এই 15 লিটারটাতেও কিন্তু 3:1 অনুপাতেই আছে। এটা কিন্তু কখনো চেঞ্জ হবে না, কিন্তু। বোঝা গেল? ঠিক আছে, তাহলে যদি আমাকে এখান থেকে বলতে পারে যে আমার নতুন অনুপাতটা কত হবে, আমার বললো যে একটা 60 লিটারের মিশ্রণ ছিল, কোশ্চেন ধরো না, স্বাভাবিক কোশ্চেন এরকম দিতে পারে, আমার একটা 60 লিটারের মিশ্রণ ছিল দুধ জলের, যেখানে দুধ জলের অনুপাত 3:1, সেখান থেকে 15 লিটার দুধ তুলে 15 লিটার মিশ্রণ বের করে নেওয়া হলো। তাহলে বাকি মিশ্রণে তোমার হচ্ছে দুধ জলের অনুপাত কত হবে স্যার? এটাই হবে, 3:1ই হবে। অনুপাত কখনো চেঞ্জ হবে না। যখন আমি বের করে নিব, একটা মিশ্রণ থেকে তুলে বের করে নিব, তখন আমার কোনো অনুপাত চেঞ্জ হয় না। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে যদি আমি অ্যাড করি, এবার তুলে তো নিলাম না, এবার আমি ধরো অ্যাড করছি, তাহলে কি হবে? ধরো অ্যাড করছি, তাহলে এটা বোঝা গেল। এবার ধরো চলে আসি, অ্যাড করছি, 3:1 ছিল, এবার আমরা ধরে নিলাম বাইরে থেকে এখানে আরো 15 লিটার বা 10 লিটার অ্যাড করলাম, ধরো 15 লিটার অ্যাড করলাম, তাহলে কি চেঞ্জটা হবে? দেখো তো কি হবে। আচ্ছা, 60 লিটার ছিল,
বলছি বাইরে থেকে 15 লিটার, এবার মিশ্রণ না, আমি বাইরে থেকে 15 লিটার যে কোনো একটা দুধ বা জল, আমি ধরে নিলাম বাইরে থেকে 15 লিটার জল অ্যাড করলাম, বাইরে থেকে আরো 15 লিটার জল ঢাললাম, তাহলে নতুন অনুপাত কি হবে? এবার চেঞ্জ হবে না, দেখো তো, কারণ এই যে 60 লিটারের মধ্যে দুধ জল অনুপাত আছে 3:1, তাহলে আমি এখান থেকে বলতে পারবো যে কতটা দুধ কতটা জল আছে, অবশ্যই বলতে পারবো। এটাতে পরে আসছে, আগে এটা বলো তো যে 60 লিটার টোটাল মিশ্রণ আছে, তার মধ্যে দুধ জল অনুপাত 3:1, তাহলে আমি এখান থেকে বলতে পারবো না দুধ কতটা আছে জল কতটা আছে? দেখো তো 3:1, তার মানে টোটালে কত? 4। 3:1 মানে 4, 3 আর 1 4, কিন্তু কোশ্চেনে বলেছে না কত, এই 4 সমানই 60, তাহলে 4 সমান যদি 60 হয় তাহলে 1 সমান কত হবে? 60/4, মানে কত হবে? 4 15 60 15, তাহলে 1 সমান 15। আমাকে কি বলেছে? দুধ কতটা আছে জল কতটা আছে, তাহলে 1 সমান 15 হলে 3 সমান কত? 3 × 15 করলে 45, 1 × 15 করলে 15, তাহলে এটা হয়ে গেল, এটা আছে দুধ আর এটা আছে জল, ঠিক আছে? এই এটা আছে জল, তাহলে দুধ আছে 45 লিটার, দুধ আছে 45 লিটারের 5, দুধ আছে 45 লিটার, জল আছে 15 লিটার। একটা 60 লিটারের মিশ্রণ যেখানে 3:1 অনুপাতে সব আছে, তাহলে 3:1 অনুপাতে যদি দুধ জল থাকে তাহলে দুধ আছে 3 × 45, জল আছে 15। এবার বলছে বাইরে থেকে আরো 15 লিটার জল ঢালা হলো, তাহলে নিঃসন্দেহে জলের পরিমাণটা বেড়ে যাবে না? এখানে জলের পরিমাণটা বেড়ে যাবে না? আগে তুলে নিচ্ছিলাম, যখন তুলছিলাম টোটাল মিশ্রণটা বেরাচ্ছিল, এবার যখন আমি বাইরে থেকে অ্যাড করব তখন আমি আমার ইচ্ছা মতো অ্যাড করতে পারি, দুধও অ্যাড করতে পারি, জলও অ্যাড করতে পারি। আমি ধরে নিলাম 15 লিটার জল ঢাললাম, তাহলে তো জলের পরিমাণটা বেড়ে যাবে মিশ্রণটাতে, ঠিক আছে? দুধটা আনচেঞ্জ থাকবে, জলের পরিমাণটা বেড়ে যাবে। তাহলে দেখো তো, এখন আমি এখানে পাশে লিখে দিচ্ছি, পাশে লিখছি দুধ আর জল, তাহলে দুধ তো আনচেঞ্জ থাকবে, কারণ দুধ তো প্রথমে 45 ছিল, পরেও 45 আছে, তাহলে দুধ তো 45ই আছে। কিন্তু জলটা দেখো তো, জল প্রথমে 15 ছিল, পরে আরো 15 অ্যাড হয়ে গেছে, তাহলে জলটা 30 হয়ে গেছে না? তাহলে অনুপাত হয়ে গেল 45:30। এবার 15 দিয়ে কাটা যাবে, কেটে দিলাম, 3 × 15 45, 15 × 2 30, তাহলে নতুন অনুপাত হয়ে গেল 3:2, 3:2। বোঝা গেল? তার মানে কি দাঁড়ালো? দাঁড়ালো হচ্ছে একটা মিশ্রণ, একটা পাত্রে যদি মিশ্রণ থাকে, সেখান থেকে যদি কিছু মিশ্রণ তুলে নিই তাহলে তার অনুপাত চেঞ্জ হয় না, কিন্তু যদি অ্যাড করি, যদি একই অনুপাতে মিশ্রণ অ্যাড করি তাহলে চেঞ্জ হবে না, কিন্তু যদি আমি এক্সট্রা করে অ্যাড করি, দুধ অ্যাড করলাম বা জল অ্যাড করলাম, তাহলে অবশ্যই অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? বোঝা গেল? বোঝা গেছে স্যার? একদম সুন্দর করে। তাহলে এই যে গেল স্যার, এটা মিক্সচারের কনসেপ্ট, অঙ্ক আছে, আমরা অঙ্ক করব, ক্লিয়ার হয়েছে? এবার আমরা চলে আসি অ্যালিগেশনে, এবার আমরা আসি অ্যালিগেশনে। তাহলে কি বললাম? মিক্সচার হয়ে গেল, অ্যালিগেশনে আসি। দেখো অ্যালিগেশনে কি বলছে, বলছে আমরা এখানে লিঙ্ক আপ প্রসেস বা অ্যালিগেশন মেথড শিখব, ঠিক আছে? কি জিনিস দেখো, ধরে নাও একটা চাল 10 টাকা কেজি, আর একটা চাল 8 টাকা কেজি। বলছে একটা চাল 10 টাকা কেজি, একটা চাল 8 টাকা কেজি, একটা চাল 10 টাকা পার কেজি আর একটা চাল 8 টাকা পার কেজি, ঠিক আছে? 8 টাকা পার কেজি, 1 কেজির দাম 10 টাকা, 1 কেজির দাম 8 টাকা। আমার কাছে দুটো চাল আছে, একটা 10 টাকা কেজি, একটা 8 টাকা কেজি। বলছে এই দুটো চালকে আমি কি অনুপাতে মেশাবো যাতে করে নতুন চালের দাম ধরে নাও বলে দিয়েছে 9 টাকা হয়ে যাবে, বোঝা গেল? বা আমি ধরে নাও এটাকে আরেকটু সুবিধার জন্য এটাকে ধরে নাও আমি করে দিলাম 6 করে দিলাম। তাহলে বলছে আমি এই দুটো চালকে কি অনুপাতে মিশাবো যাতে করে আমার নতুন চালটার দাম 9 টাকা হয়ে যায়। আচ্ছা দেখো তো, আমার কাছে 10 টাকা কেজি চাল, 6 টাকা কেজি চাল, আমি 10 টাকা কেজি চালের কিছুটা চাল নিলাম আর 6 টাকা কেজি চালের কিছুটা নিলাম, নিয়ে মিক্সড করে দিলাম। তাহলে এই যে মিক্স চাল, এটা তো একটা নতুন কিছু দাম দাঁড়াবে তো। বলছে কত দাম দাঁড়াবে? বলছে যদি আমি 10 টাকা চালটা বেশি নিই তাহলে দামটা 10-এর কাছাকাছি থাকবে, আর যত আমি 6 টাকা চালেরটা বেশি নিব তত দামটা 6-এর কাছাকাছি, মানে একটু নিচের দিকে যাবে, বোঝা গেল? তাহলে বলছে আমি 10 টাকা কেজি কিছুটা চাল নিয়েছি,
6 টাকা কিছুটা চাল নিয়েছি, বলছে আলটিমেট আমি কি অনুপাতে মেশাবো যাতে করে আমার নতুন চালটার দাম 9 টাকা হয়ে যায়, 9 টাকা হয়ে যায়। ঠিক আছে, আমি এইভাবে লিখব। এবার তাহলে কি দাঁড়াবে, আমার নিয়ম হচ্ছে এই যে ক্রস বিয়োগ করে দেবে, এইভাবে কর্নার বিয়োগ করে দেবে। তাহলে দেখো তো, বিয়োগ মানে স্যার বড় থেকে ছোটটা বাদ। আমার কি কাজ, এই যে কোনাকুনি বিয়োগ করে দেবে, বিয়োগ করে এই কোনাকুনি বিয়োগ করে ঠিক এর নিচে লিখে দেব। তাহলে দেখো তো, বিয়োগ মানে এটা থেকে এটা বাদ বা এটা থেকে এটা বাদ তা না, আমি এই কোনাকুনি যেটা দুটো দেওয়া আছে তার মধ্যে বড় থেকে ছোটটা, মোট কথা হচ্ছে এদের পার্থক্যটা নির্ণয় করব। তাহলে 9 আর 6 এর পার্থক্য কত, 3, তাহলে আমি এখানে লিখে দিলাম 3। একই রকম ভাবে 10 আর 9 এর পার্থক্য কত হবে, এটা বিয়োগ করলাম, করে আমি এখানে 1 লিখে দিলাম। তাহলে কি অনুপাতে মিশাবো দেখো তো, 3:1, এটাই আমার অনুপাত। 3 মানে এটা 3টা কি দেখাচ্ছে, এই যে এই প্রকার চালটাকে দেখাচ্ছে। 1টা কি দেখাচ্ছে, একটা এই প্রকার চালকে দেখাচ্ছে। তাহলে এটা যদি 3 কেজি নিয়ে থাকি, তাহলে এটা আমরা 1 কেজি নিয়েছি, যেহেতু আমরা পার কেজিতে হিসাব করছিলাম, আমার কেজিতে বেরিয়েছে। তাহলে এটা যদি আমরা 3 কেজি নিয়ে থাকি, 10 টাকার কেজি চাল যদি 3 কেজি নিই, তাহলে 6 টাকা কেজির চাল 1 কেজি নিয়েছি, নিয়ে যদি মিক্সড করে দিই তাহলে আমার দাম 9 টাকা হয়ে যাবে। বোঝা গেল? আমরা অঙ্ক করতে করতে যাব, বুঝতে পারবে। ঠিক আছে, সব সময় স্যার এই যে এখানে মিডিলে যেটা দেওয়া থাকবে নতুন, এটা স্যার এর থেকে একটা ভ্যালু এর বেশি হবে আর এক সাইডে এর কম হবে, এটা এর মাঝামাঝি কোনো একটা ভ্যালু হবে। বোঝা গেল? এর থেকে একটা বেশি হবে, এর থেকে একটা এদিকে কম হবে। আমার আলটিমেট কি লাগবে, আমার আলটিমেট এই দুটোর মধ্যে পার্থক্য লাগবে। এই দুটোর পার্থক্য নেব, এখানে বসাবো, এই দুটোর পার্থক্য নেব, এখানে বসিয়ে দেব। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? তাহলে আমার এইটা ক্লিয়ার হলো যে অ্যালিগেশন আমরা এইভাবে করি। এবার আসি অ্যালিগেশনেরই কয়েকটা ছোট ছোট কয়েকটা কনসেপ্টে আসি যে অ্যালিগেশন জিনিসটা কি। কার কোন দুটোর অ্যালিগেশন, কোন দুটোর উপরে আমি এই লিঙ্ক আপ প্রসেস লাগালে, অ্যালিগেশন লাগালে আমার কি বেরাবে, সেটা আমাকে কিভাবে বুঝবো। ধরো ভালো করে দেখবে, বেগ লিখে দিলাম, বেগ, বেগকে আমরা ভি দিয়ে লিখি। বেগ সমান আমরা কি জানি, বেগ সমান আমরা কি জানি, দূরত্ব বাই সময়, তাই তো জানি। বেগ সমান আমরা জানি না, দূরত্ব ডি, দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময় ডি বাই টি, তাই তো? বোঝা গেল স্যার কি বললাম, বেগ সমান দূরত্ব বাই সময়, এটা আমরা সবাই জানি যে বেগ সমান দূরত্ব বাই সময়। নিয়ম বলছে ভালো করে বোঝো, সবার জন্য কিন্তু একই জিনিস। যখন আমরা এই যে যেটা সমান বের করেছি, এই যে বেগ, এর উপরে যখন আমি অ্যালিগেশন লাগাবো, ফাইনাল যেটা রেজাল্ট বেরাবে সেটা সময়ের বেরাবে। সব সময় এই দিকে নিচে যেটা থাকে তার বেরায়। মানে ভালো করে বোঝো, ধরে নাও একটা বেগ দেওয়া আছে আর একটা বেগ দেওয়া আছে, নতুন বেগ তৈরি হয়েছে। ঠিক আছে, একটা বেগ আর একটা বেগ, এই দুটো বেগের মিশ্রণে নতুন একটা বেগ তৈরি হয়েছে। তাহলে আমি এখান থেকে বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে কিছু একটা দাঁড়ালাম, v2 মাইনাস v3 হলো, ধরে নাও v2টা এর থেকে বড়, তাহলে v2টা এদিকে বড় হলে এইদিকে নিঃসন্দেহে এটা বড় হবে। এই দুটোর মধ্যে এটা কি বললাম বুঝতে পেরেছো? আগে কি বললাম যে এই v3, এই যে মিডিলে যেটা থাকবে, একটা এর থেকে বড় হবে আর একটা এর থেকে ছোট হবে। তাহলে আমি এখানে v2 মাইনাস v3 করেছি, মানে আমি v2টাকে বড় ধরেছি, তাহলে এইদিকে v1টা বড় আছে। তাহলে v1 যদি বড় হয়, তাহলে এদিকে আমরা v1 মাইনাস এখানে v2টা বড় ধরেছি, তাহলে v3টা বড় হবে v1 এর থেকে, তাহলে v3 মাইনাস v1 করে দিলাম। কিছু না, এত জটিলভাবে ভাবারও কিছু নেই। এই দুটোর ডিফারেন্স লিখেছি, এই দুটোর ডিফারেন্স লিখেছি এখানে। যেহেতু v2টাকে আমি বড় ধরে নিয়েছি এর থেকে, আর v1টাকে এর থেকে ছোট ধরে নিয়েছি, তাহলে আগে আমি v2টা লিখলাম, তারপরে v3 লিখলাম। আর এখানে যেহেতু v3টা বড়, এই ক্ষেত্রে যেহেতু v3টা বড়, তাহলে v3 মাইনাস v1 করলাম। ঠিক আছে, আচ্ছা বলছে তাহলে আমার যেটা দাঁড়ালো যে আমি v1 v2 আর একটা নতুন ভেলোসিটি, এখান থেকে এটা বাদ দিলে দুটো ভেলোসিটির বিয়োগফল, এখান থেকে এটা বাদ দিলাম, এখানে একটা দাঁড়ালো। বলছি আদেও কি তাই দাঁড়ায়? মানে দুটো ভেলোসিটির অ্যালিগেশন নিলে, অ্যালিগেশনের পর যেটা ফাইনাল রেজাল্ট দেয় সেটা কি ভেলোসিটির মান দেয়? না স্যার, দেয় না। কি বললাম,
আমাকে সবসময় নিচে যেটা পড়ে থাকবে তার ভ্যালু দিবে। তার মানে এখানে কি বেরাবে, এখানে টাইম বেরাবে, এখানে টাইমের মান বেরাবে। v1 ভেলোসিটির জন্য কতটা টাইম লাগছিল, v2 এর জন্য কতটা টাইম লাগছিল, এখানে টাইম বেরাবে। সব সময় নিচে যেটা থাকে সেটা বেরায়। বোঝা গেল? দুটো ভেলোসিটির উপরে অ্যালিগেশন করব, আলটিমেট টাইম বেরাবে। ধরে নাও অন্য কিছু। আচ্ছা, এটাকেই আমি যদি লিখি এরকম ভাবে, যদি আমি টাইম সমান লিখি, টাইম ইকুয়াল টু, তাহলে কি হবে, টিটা এদিকে চলে গেলে ভিটা এদিকে চলে আসবে। দেখো আমি টিটাকে এদিকে নিয়ে আসলাম, উপরে হয়ে যাবে, আর ভিটা নিচে চলে আসবে, তাহলে টাইম সমান কি হবে, ডি বাই ভি হবে। তাহলে আমি যদি দুটো টাইমের যদি আমি অ্যালিগেশন করি, দুটো টাইমের অ্যালিগেশন করলাম, তাহলে আমার কি ভ্যালু দিবে, নিচে কে আছে, ভি আছে, তাহলে ভেলোসিটি বেরাবে, নিচে ভেলোসিটি বেরাবে। ক্লিয়ার হলো? আমি যখনই কোনো দুটো জিনিসের দুটো এককে যখন আমি বের করতে যাব, আমার আলটিমেট যে রেজাল্টটা বেরাবে ওটা সমান যা হয় তার নিচে যে ভ্যালুটা থাকে সেই ভ্যালুটার মান বেরাবে। দুটো বুঝে গেলে? আর দুটো দেখি। ধরে নাও প্রফিট পার্সেন্টেজ, লাভ, শতকরা লাভ, শতকরা লাভ, শতকরা লাভ মানে প্রফিট পার্সেন্টেজ। আচ্ছা, শতকরা লাভ, শতকরা লাভ বলতে আমরা কি বুঝি? লাভ লস সবসময় কেনা দামের ওপর হয় না। আমাকে যদি বললো, ধরে নাও বললো 10% লাভ করেছি আমি, তার মানে আমি 100 টাকা আমার কেনা দাম হলে তার উপরে আমি 10 টাকা লাভ করেছি, ঠিক তাই তো? তাই তো বলি আমরা, 100 টাকা কেনা দাম হলে 10 টাকা লাভ করেছি। তাহলে ধরে নাও এরকম দেওয়া আছে, আমি 150 টাকাতে 25 টাকা লাভ করেছি, আমি 150 টাকাতে 25 টাকা লাভ করেছি, তাহলে আমার লাভের পার্সেন্টেজ কত? আমরা কিভাবে বের করি? 150-তে 25 টাকা লাভ করেছি, তাহলে আমার লাভের পার্সেন্টেজ হবে 150-তে লাভ করেছি 25, তাহলে 100-তে কত? এটাই তো আমার লাভের পার্সেন্টেজ। তাহলে নিচে সবসময় কি হয়, কেনা দাম হয়। লাভের প্রফিটের পার্সেন্টেজ যদি বের করতে চাই, তাহলে কেনা দামের ওপর সবসময় লাভ লস হয়, সে লাভ হোক আর লস হোক কেনা দামের ওপর হয়। তাহলে নিচে কেনা দাম হয়, উপরে যেটা লাভ লস হলো সেটা, আর ইন্টু 100 হবে। তাই তো হয়। আমি যদি নর্মালি আছে এটা মুছে দিলাম, যদি আমি নর্মালি বের করি তাহলে কি হয়, নিচে কেনা দাম হয় সিপি, সিপি মানে কস্ট প্রাইস, কেনা দাম, উপরে লাভ হয় ইন্টু 100, এটাই তো হয়। শতকরা লাভ মানে কি, কেনা দাম লাভ ইন্টু 100। আচ্ছা, লাভ, শতকরা লাভ বা লস যাই দেখ না কেন, এখানেও আমি লিখে দিলাম লাভ অথবা লস, যাই দেখ না কেন, লাভ লস যাই দেখ না কেন সবসময় কেনা দামের উপর হয়। এত টাকাতে লাভ হয়েছে, ধরুন এখানে দিয়েছে 20%, তাহলে 500 টাকাতে হয়েছে 20%, 100 টাকাতে কত, সরি 500 টাকাতে হয়েছে 20, তাহলে 100 টাকাতে কত হবে? ঠিক আছে, তাই তো এইভাবে তো বের করে। লাভ লস কিভাবে বের করে, পার্সেন্টেজ কিভাবে বের করে, আমার টোটাল যা কেনা দাম তার উপরে আমার এত টাকা লাভ হয়েছে, তাহলে 100-তে লাভ কত হবে। যদি লস হয় তাহলে টোটাল আমার কেনা দাম এত টাকা, তার মধ্যে লস হয়েছে এত টাকা, তাহলে 100-তে কত, এটাই তো হয়। তার মানে এখান থেকে আমি কি বুঝলাম দেখো তো, ধরে নাও দুটো প্রফিটের পার্সেন্টেজ দেওয়া আছে, P1 P2, আলটিমেট এখানে একটা P3 দেওয়া আছে, তাহলে কি বেরাবে, পি যদি প্রফিট যদি দেওয়া থাকে আমার কি বেরাবে, সিপি বেরাবে না, কেনা দাম বেরাবে না, আলটিমেট আমার এখানে কেনা দাম বেরাবে। দুটো দেওয়া আছে। আমি ধরলাম বললাম আমি একটা জিনিস 20% লাভে বিক্রি করলাম, ঠিক আছে, আর একটা জিনিস আমি 30% লাভে বিক্রি করলাম, আলটিমেট আমার 25% লাভ হলো। তাহলে আমার এখানে যে বেরাবে অনুপাতটা, সেটা বেরাবে হচ্ছে গিয়ে কিসের অনুপাত বেরাবে, আলটিমেট এই দুটোকে বাদ দিলে তো কিছু একটা দাঁড়াবে, এই দুটোকে বাদ দিলে কিছু একটা দাঁড়াবে, তাহলে এই যে যেটা দাঁড়াবে সেটা কিসের অনুপাত দাঁড়াবে, সেটা কেনা দামের অনুপাত দাঁড়াবে, সিপির অনুপাত দাঁড়াবে। ঠিক আছে, আচ্ছা আর একটা দেখো, ধরে নাও আমি বললাম ডিসকাউন্ট, ডিসকাউন্টের পার্সেন্টেজ, ছাড়, ছাড়, ডিসকাউন্ট লিখে দিই বাংলায়, ছাড়, ছাড়, ছাড়ের পার্সেন্টেজ, ছাড়কে আমরা ডিসকাউন্ট বলি, ডিসকাউন্টের পার্সেন্টেজ। ছাড় মানে কি, তাহলে ছাড় মানে কি হবে, টোটাল ডিসকাউন্ট বাই মার্কেট প্রাইস ইন্টু 100, তাই তো হয়। ছাড় তো সবসময় কেনা এসে বাজার মূল্যের ওপর হয়, লিখিত মূল্যের ওপর হয়। আমি বললাম একটা ধরে নাও
শার্টের ওপর লেখা আছে 500 টাকা, বলছে তার উপরে 20% ছাড়, তার মানে 500 টাকা বা বলে দিল 500 টাকা, তার উপরে বলে দিয়েছে 50 টাকা ছাড়, তার মানে 500 টাকাতে ছাড় দিল 50 টাকা, 100তে কত? সবসময় ছাড় সবসময় লিখিত দামের উপর হয়। তাহলে আমি কি বললাম, ডিসকাউন্ট সমান ডিসকাউন্টের পার্সেন্টেজ সমান মার্কেট প্রাইস যত লেখা আছে কত টাকা ছাড় দিল ইন্টু 100, 500তে ছাড় দিল 50, তাহলে 100তে কত পার্সেন্টেজ বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে বলো তো যদি এখানে ডিসকাউন্ট দেওয়া থাকে, ডিসকাউন্ট D1 দেওয়া আছে, D2 দেওয়া আছে, একটা নতুন D3 দিয়েছে, তাহলে আমি এখান থেকে এই দুটোকে বাদ দিয়ে যেটা দাঁড়াবে এখানে সেটা কি দাঁড়াবে? মার্কেট প্রাইস দাঁড়াবে না? একই রকম এখান থেকে এটা বাদ দিলে কি দাঁড়াবে? মার্কেট প্রাইস দাঁড়াবে। তার মানে এই যে অনুপাতটা দাঁড়াবে এটা মার্কেট প্রাইসের অনুপাত দাঁড়াবে। তাহলে এই টাইপের আমরা যত রকম ভাবে, শুধু আমি 4টা বললাম 4টা না, যাই আছে না কেন, যখন আমরা কি করব, কোনো একটা জিনিসের আমরা অ্যালিগেশন লাগাবো, মাথায় রাখবে নিচে যেটা বেরাচ্ছে আমার ওটা সমান যদি অন্য কিছু হয়, ওটা সমান যদি আমরা কিছু লিখতে পারি, তাহলে নিচে যেটা লেখা হয় তার রেশিওটা বেরাচ্ছে। এটা আমার বলার উদ্দেশ্য ছিল। ঠিক আছে, এবার অঙ্ক খুব সোজা, আমরা একটা দুটো অঙ্ক করলেই ধীরে 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 বুঝতে পারবে। ঠিক আছে, চলে আসি অঙ্কে, চলে আসি এবার। বোঝা গেছে? চলে আসি অঙ্কে। দেখো কি বলেছে স্যার, 8 টাকা 60 পয়সা কিলোগ্রাম দরে চালের সঙ্গে 11 টাকা 40 পয়সা কিলোগ্রাম দরে চাল কি অনুপাতে মেশালে মিশ্র চালের দাম 10 টাকা 20 পয়সা পার কিলোগ্রাম হবে? কি বলছে, ইন হট রেশিও রেস 8.60 পার কিলোগ্রাম ইজ মিক্সড উইথ রাইস প্রাইস at রেস 11.40 per kilogram such that the price of the mixture rice will be 10.20 per kilogram। মানে কি বলতে চেয়েছে? বলছে দেখো আমার কাছে দুই ধরনের চাল আছে, একটা চাল 8 টাকা 60 পয়সা, বলছে আমার কাছে দুই ধরনের চাল আছে, একটা চাল 8 টাকা 60 পয়সা আর একটা চাল 11 টাকা 40 পয়সা। বলছে এই দুটো চাল আমি কি অনুপাতে মেশাবো যাতে করে আমার নতুন যে চালের দাম 10 টাকা 40 পয়সা হয়ে যায়। একদম পাতি, দেখো কিচ্ছু নেই, একটা চালের দাম কত? 8 টাকা 60 পয়সা। আরেক প্রকার যে চাল আছে এটার দাম 11 টাকা 40 পয়সা। আলটিমেট দাম কত হয়ে যাবে? 10 টাকা 20 পয়সা হয়ে যাবে। একটা চাল ছিল 8 টাকা 60 পয়সা, একটা ছিল 11 টাকা 40 পয়সা, আলটিমেট দাম হয়ে গেল 10 টাকা 20 পয়সা। যে দুটো দেওয়া ছিল দুই সাইডে লিখে দিলাম, আর যেটা নতুন মেশানোর পর যে দামটা দাঁড়িয়েছে সেই দামটাকে আমি মিডিলে লিখে দিলাম। ঠিক আছে, কাজ কি? কাজ হচ্ছে এই যে ক্রস বিয়োগ করে দেব, বড় থেকে ছোটটা বাদ। দেখো 11 টাকা 40 পয়সা থেকে 10 টাকা 20 পয়সা বাদ দিচ্ছি, কি হবে? 1 টাকা 20 পয়সা। যারা পারবে না বাদ দিয়ে নিবে, 11 টাকা 40 পয়সা থেকে 10 টাকা 20 পয়সা বাদ দেব, 0 থেকে 0 বাদ দিলাম 0, 4 থেকে 2 বাদ দিলাম 2, পয়েন্ট আছে পয়েন্ট বসে গেল, 1 থেকে 0 বাদ দিলাম 1 টাকা 20 পয়সা। তাহলে বাদ দিয়ে হয়ে গেল 1 টাকা 20 পয়সা। একই রকম ভাবে এই দিকেও ক্রস বিয়োগ করলাম, তাহলে 8 টাকা 60 পয়সা আছে, 10 টাকা 20 পয়সা আছে, বড়কে 10 টাকা 20 পয়সা, তাহলে 10 টাকা 20 পয়সা থেকে বাদ দিব 8 টাকা 60 পয়সা। তাহলে বাদ দিলে কিছু একটা দাঁড়াবে, কত দাঁড়াবে? 10 টাকা থেকে 8 টাকা 60, 10 টাকা 20 পয়সা থেকে 8 টাকা 60 পয়সা বাদ দিলে 1 টাকা 20 পয়সা দাঁড়াবে, সরি 1 টাকা 60 পয়সা দাঁড়াবে। ঠিক আছে, বাদ দিয়ে নিবে, 10 টাকা 20 পয়সা থেকে 8 টাকা 60 বাদ দিবে, একই রকম ভাবে 1 টাকা 60 পয়সা দাঁড়াবে। দেখো তো দশমিক তোলার নিয়ম জানো তোমরা সবাই, আশা করি জানো, জানা উচিত। যদি না জানো কি আছে, 2 ঘর আগে দশমিক আছে, এখানেও 2 ঘর আগে দশমিক আছে, তাহলে 2 ঘর আগে দশমিক, 2 ঘর আগে দশমিক তুলে দিলাম। ঠিক আছে, যদি না জানতে ধরে নাও আমি এইভাবে আছে, এটা না থাকে এরকম আছে, 1.20 আছে, আর ধরে নাও এখানে 1.6 আছে, 0 নাই। তাহলে দেখো কি দাঁড়ালো,
এখানে 2 ঘর আগে দশমিক আছে, এখানে 1 ঘর আগে দশমিক আছে, তাহলে তো কাটা যাবে না, দশমিক দশমিক তোলা যাবে না। তখন আমরা করব কি, একেও 2 ঘর বানাবো। তাহলে 2 ঘর বানাতে গেলে আমি একটা শূন্য নিয়ে নিলাম। দেখো এখানেও 2 ঘর হয়ে গেল, এখানেও 2 ঘর হয়ে গেল। এবার আমরা একে তুলে দিলাম, একে তুলে দিলাম। তাহলে কি দাঁড়ালো, 120 আর 160। তাহলে অনুপাত দাঁড়ালো 120 অনুপাত 160। দেখো 0 0 কেটে গেল, কেটে গেল। 4 দিয়ে কাটা যাবে তো, 4 দিয়ে কাটলাম 3 হলো, 4 দিয়ে কাটলাম 4 4 16 হলো। তাহলে আমার অনুপাত দাঁড়ালো কত, অনুপাত দাঁড়ালো 3:4, 3:4। তাহলে কি অনুপাতে মেশাতে হবে, কি অনুপাতে মেশাতে হবে স্যার, 3:4 অনুপাতে মেশাতে হবে। তার মানে 8 টাকা 60 পয়সা কিলোগ্রাম দরের চাল যদি আমি 3 কেজি নিই, তাহলে 11 টাকা 40 পয়সা কিলোগ্রামের এই দরের চালটা 4 কেজি নিব। তাহলে যদি মিক্সড করি তাহলে নতুন দামটা 10 টাকা 20 পয়সা হবে। ঠিক আছে, ক্লিয়ার হলো? একদম পাতি অঙ্ক, এইভাবেই করবে, অ্যালিগেশন লাগিয়েই করবে, কিন্তু অন্যভাবে যাবে না, নাহলে কিন্তু ভুল হবে। অ্যালিগেশনেই করবে, এটাই সব থেকে সহজ পদ্ধতি। হয়ে গেছে, পরেরটাই আসি। দেখো 2 নম্বরে আসছি। 2 নম্বর কি বলছে, 6 টাকা 30 পয়সা কিলোগ্রাম দরের কত কিলোগ্রাম লবণের সাথে 3 টাকা 60 পয়সা দরের 35 কেজি লবণ মিশ্রিত করলে মিশ্রিত লবণ 6 টাকায় বিক্রি করলে 25% লাভ থাকবে। বাহ, এখানে কি বলেছে, এখানে আগের মতোই সেম অঙ্ক, কিন্তু একটু লেজুর লাগিয়ে দিয়েছে। বলছে 2 টাইপের লবণ আছে, কিন্তু একটা 6 টাকা 30 পয়সা আর একটা লবণের দাম 3 টাকা 60 পয়সা। আমি বলছি কোশ্চেন কি বলেছে, যে এই 6 টাকা 30 পয়সার লবণ আমি কতটা নেব, যাতে করে 3 টাকা 60 পয়সার লবণ আমি 35 কেজি নিয়ে নিয়েছি, তাহলে আমি 6 টাকা 30 পয়সার লবণ কতটা নিব, যাতে করে মেশানোর পর ওই মিশ্রিত লবণটা আমি 6 টাকায় বিক্রি করলে আমার 25% যেন লাভ থেকে যায়। বোঝা গেল কি টাইপের? আমাকে 2টো লবণ আছে, এখানে লিখে দিই, 2টো লবণ আছে, একটা 6 টাকা 30 পয়সা দাম, একটার দাম হচ্ছে 3 টাকা 60 পয়সা। কোশ্চেনে বলে দিয়েছে 3 টাকা 60 পয়সার লবণটা আমি 35 কেজি নিয়ে নিয়েছি, তাহলে 6 টাকা 30 পয়সার লবণটা কত কেজি নিব, যাতে করে মিশ্রণটা যদি আমি 6 টাকায় বিক্রি করি তাহলে আমার 25% লাভ থাকবে। এটা আমার কোশ্চেন দিয়েছে। কোশ্চেন বোঝা গেল? আমাদের একটা সব থেকে বড় সমস্যা, আমরা কোশ্চেন বুঝি না। অঙ্ক কোনো জায়গাতে করে দেওয়া আছে, ঘাট ঘাট করে টুকে নিলাম, কোশ্চেন কি বলতে চাইছে বুঝতে পারলাম না। কোশ্চেন বুঝবে তাহলে অঙ্ক ধীরে ধীরে ক্লিয়ার হবে। এই গেল আমার কোশ্চেন। আচ্ছা দেখো তো, আগের অঙ্কের সাথে এখানে পার্থক্য কি? আগের অঙ্কে এই যে একটা আবিজাবি বলেছে 35 কেজি লবণ, এই টাইপের ছিল না, আর এই যে 25% লাভ টাভ বলেছে, এটা ছিল না। আচ্ছা দেখো তো, এই দুটা যদি না থাকতো, এই 35 কেজির গল্পটা যদি না থাকতো, আর এই 25% লাভের গল্প যদি না থাকতো, একদম পাতি বলে দিত যে আমি এত টাকা দরের কিছু লবণ নিয়েছি, এত টাকা কিছু দরের লবণ নিয়েছি, আলটিমেট আমার দাম হয়েছে 6 টাকা, তাহলে আমরা করতে পারতাম না? পারতাম তো। একদিকে লিখে দিতাম 6 টাকা 30 পয়সা, একদিকে লিখতাম 3 টাকা 60 পয়সা, নিচে লিখতাম 6 টাকা, বিয়োগ করে আমার হয়ে যেত। কিন্তু আমাকে এক্সট্রা 2টো জিনিস লাগিয়ে দিয়েছে। ঠিক আছে, কি করব তাহলে? বলছে এই 35 কেজির গল্পতে শেষে আসবো, আমি আগে 25%-এর গল্পটা কি বলেছে দেখি। বলছে 6 টাকায় বিক্রি করলে 25% লাভ হয়। আচ্ছা, 6 টাকায় বিক্রি করলে 25% লাভ হয়, তার মানে নিঃসন্দেহে আমার 6 টাকাটা কেনা দাম না। আমি একটা জিনিস 6 টাকায় বিক্রি করলে আমার 25% লাভ হচ্ছে, তার মানে নিঃসন্দেহে আমার 6 টাকাটা কেনা দাম না। তাহলে আমাকে কেনা দামটা বের করতে হবে। কারণ কি? কারণ এটা তো আমার কেনা দাম ছিল, এটা তো আমার কেনা দাম ছিল, আর এটা বিক্রি দাম। তাহলে আমি একদিকে কেনা দাম আর মিডিলে বিক্রি দাম তো লিখতে পারবো না। আমাকে করলে 3টাই বিক্রি দাম করতে হবে, নাহলে 3টাই কেনা দাম করতে হবে। বোঝা গেছে? তাহলে 6 টাকায় বিক্রি করলে 25% লাভ হয়, এখান থেকে আমি কেনা দাম আগে বের করব। দেখো 25% লাভ, 25% প্রফিট মানেটা কি? 25% প্রফিট মানে কি? আমার যদি 100 টাকা কেনা দাম হয়, তাহলে আমার বিক্রি দাম 125 টাকা। আমি 25% লাভ করি মানে কি? আমি 100 টাকায় যদি কোনো জিনিস কিনি, তাহলে 125 টাকায় বিক্রি করছি। এবার বলো তো, সমস্যা আমাদের কি হয়, আমি 100 কে উপরে লিখবো না 125 কে উপরে লিখবো?
ঠিক আছে, এটা আমাদের বুঝতে অসুবিধা হয়। ভালো করে শোনো, যেটা বের করতে হবে তাকে আমরা ওপরে লিখব, যেটা দেওয়া থাকে সেটাকে আমরা নিচে লিখব। আমার এখানে কি বের করতে হবে? কেনা দাম বের করতে হবে, তাহলে কেনা দাম উপরে লিখব। কি দেওয়া আছে? বিক্রি দাম, তাহলে বিক্রি দাম নিচে লিখব। ঠিক আছে, তাহলে একটু আগেই বললাম 25% লাভ মানে 100 টাকা কেনা দাম হলে 125 টাকা বিক্রি দাম। তাহলে আমি কাকে নিচে লিখবো? বিক্রি দামকে নিচে লিখবো। তার মানে 125 টাকা বিক্রি দাম হলে আমার কেনা দাম 100 টাকা। বোঝা গেল? কেউ কিন্তু 100 নিচে আর 125 উপরে করে দিও না, অঙ্ক ভুল হয়ে যাবে। কেন 125 নিচে লিখলাম? কারণ কোশ্চেনে আমাকে বিক্রি দাম বলে দিয়েছে 6 টাকা। কোশ্চেনে যেহেতু বিক্রি দাম বলে দিয়েছে, ওই জন্য আমি বিক্রি দামকে নিচে লিখলাম। আর কি বের করতে হবে? কেনা দাম। যেটা বের করতে হবে আমি উপরে লিখলাম। তাহলে 125 টাকা বিক্রি দাম হলে কেনা দাম 100 টাকা। তাহলে 6 টাকা বিক্রি দাম হলে কেনা দাম কত? দেখো 25 দিয়ে কেটে দিলাম, 5 25-এ 100, 4 25-এ 5 25-এ 125, 4 25-এ 100, তাহলে দাঁড়ালো 24/5। আচ্ছা 24/5 মানে কি? ভাগ করে দিই, 4 5-এ 20, 5 8-এ 40, 4.8। তাহলে আমার কেনা দাম 4 টাকা 80 পয়সা বা 4.8। এবার আমার সব কেনা দাম বেরিয়ে গেছে। এবার আমি করে দিই আগের মতো করে। 35-এর গল্পে পরে আসছি। তাহলে আমার কাছে একটা চাল ছিল 6 টাকা 30 পয়সা, একটা চাল ছিল 3 টাকা 60 পয়সা, আলটিমেট আমার দাম হয়েছে 4 টাকা 80 পয়সা। ঠিক আছে, একটা চাল ছিল 6 টাকা 30 পয়সা, একটা ছিল 3 টাকা 60 পয়সা, একটা হয়েছে 4 টাকা, আলটিমেট হয়েছে 4 টাকা 80 পয়সা। কারো মনে হতে পারে স্যার এখানে তো 4.8 লিখেছিলেন, এখানে 4.80 লিখলেন কেন? পয়েন্টের পরে তুমি শূন্য নিতে পারো। আমি লিখলাম কারণ প্রত্যেকটাতে 2 ঘর করে আছে পয়েন্টের, এই জন্য আমি এখানেও 2 ঘর লিখলাম। এবার বাদ দিয়ে দিই স্যার, বড় থেকে ছোট বাদ দিব। বড়কে এটা বড়, 4 টাকা 80 পয়সা থেকে 3 টাকা 60 পয়সা বাদ দিলে কত হবে? 1 টাকা 20 পয়সা। একই রকম ভাবে এটা বাদ দিয়ে দিচ্ছি, 6 টাকা 30 পয়সা থেকে 4 টাকা 80 পয়সা বাদ দিলে কত হবে? 6 টাকা 30 থেকে 4 টাকা 80 পয়সা বাদ, 5 8-এ 30, তার মানে হচ্ছে 1.5 টাকা। বাদ দিবে, তোমরা বাদ দিবে। 6 টাকা থেকে 4 টাকা 80 পয়সা বাদ দিলে 1 টাকা 20 পয়সা, আর এইদিকে 30 পয়সা, 1.5 টাকা, 1 টাকা 50 পয়সা হয়ে গেল। এই তো আমার অনুপাত বেরালো। 2 ঘর আগে দশমিক, 2 ঘর আগে দশমিক তুলে দিলাম, 0 0 কেটে দিলাম, 3 দিয়ে কাটলাম 3 4-এ 12, 3 দিয়ে কাটলাম 3 5-এ 15। তাহলে আমার অনুপাত দাঁড়ালো কত? 4:5। আমার অনুপাত দাঁড়ালো 4:5। ঠিক আছে, আচ্ছা দেখো তো তার মানে কি দাঁড়াচ্ছে? আমি যদি এই 6 টাকা 30 পয়সা পার কেজি, এই চালটা পার কেজি, তার মানে আমার যেগুলো বাড়িয়েছে সবগুলো কেজিতে হিসাব বেরিয়েছে। দেখো এত টাকা পার কেজি, একটু আগে বললাম না নিচে যেগুলো থাকবে এত টাকা পার কেজি, তার মানে আমার যা যা কেজিতে সব দাম ধরেছি, ওই জন্য সব আমার হিসাব কেজিতে বেরিয়েছে। তার মানে 6 টাকা 30 পয়সা দরের চাল যদি আমি 4 কেজি কিনে থাকি, তাহলে 3 টাকা 60 পয়সা দরের চাল 5 কেজি কিনেছি। এটাই তো হিসাব। কিন্তু দেখো কোশ্চেনে বলেছে না, 3 টাকা 60 পয়সা দরের চাল তুমি 35 কেজি কিনেছো। আমার বেরালো 3 টাকা 60 পয়সা দরের চাল আমি 5 কেজি কিনেছি। কোশ্চেন বলছে না 35 কেজি কিনেছো, তাহলে আমি বলতে পারি না যে 5 = 35? বলতে পারি তো। আচ্ছা 5 = 35 মানে কত গুণ করেছি? 5 7 35, 7 গুণ করেছি। তাহলে এর সাথে যদি 7 গুণ করি, তাহলে অনুপাতে এর সাথেও 7 গুণ করতে হবে। তাহলে 4 7 28। তাহলে কত কেজি কিনবো আমরা? এই 6 টাকা 30 পয়সা দরের চাল 28 কেজি কিনবো। এটা যদি 5 কেজি কিনি তাহলে এটা 4 কেজি কিনবো। এটা 5 না কিনে 35 কিনেছি, তাহলে এটা আমি 28 কিনবো। 5 7 35, তাহলে 4 7 28। তাহলে এই প্রকার চাল আমরা কতটা কিনবো? 28 কেজি কিনবো। দেখো অপশন নাম্বার বি। আমরা কতটা কিনবো? আমরা 28 কেজি কিনবো। ঠিক আছে, বোঝা গেল? বোঝা গেছে, আশা করি বোঝা গেল। চল পরেরটায় আসি। দেখো বলছে 18 টাকা 30 পয়সা কিলোগ্রাম দরের কত কিলোগ্রাম চালের সাথে 8 টাকা 55 পয়সা কিলোগ্রাম দরের 126 কেজি চাল মিশ্রিত করলে মিশ্র চাল 14.40 টাকায় বিক্রি করলে 20% লাভ হবে। একদম সেম আগের মতো অঙ্ক না? একদম ডিটো আগের মতো, শুধু ডাটা আলাদা দেওয়া আছে।
বাড়িতে করতে পারবে, করতে পারে। এটা তাহলে হোম টাস্ক থাকলো, এটা আমাদের হোম টাস্ক থাকলো, ঠিক আছে, এটা আমাদের হোমওয়ার্ক থাকলো। 3 নাম্বার, যারা ক্লাস করছো করে কমেন্ট করে দিবে অ্যান্সার কত হচ্ছে, হোমওয়ার্ক থাকলো এটা আমাদের 3 নাম্বার, ঠিক আছে। টাইম নষ্ট করছি না, একই টাইপের অঙ্ক আছে যেহেতু। চলে আসি পরেরটাই চলে আসি। দেখো বলছে 5 টাকা কিলোগ্রাম দরের চিনির সাথে 6 টাকা দরের চিনি কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত চিনি 6 টাকা 40 পয়সায় বিক্রি করলে 20% লাভ হবে। আবার সেম অঙ্ক না, আচ্ছা করে দিই একটা। চলো, আমার কাছে 2 প্রকার চিনি আছে, একটা 5 টাকা কেজি আর একটা আছে 6 টাকা কেজি। একটা হচ্ছে 5 টাকা পার কেজি আর একটা হচ্ছে 6 টাকা পার কেজি। 2 প্রকার আমার কাছে চিনি আছে, ঠিক আছে। বলছে এই দুটো চিনি কি অনুপাতে মেশাবো যাতে করে যদি আমি এদের মিশ্রিত ভ্যালুটা 6 টাকা 40 পয়সায় বিক্রি করি তাহলে আমার 20% লাভ থাকবে। তার মানে 6 টাকা 40 পয়সা কিন্তু আমার কেনা দাম না, বিক্রি দাম। তাহলে যেহেতু এটা কেনা দাম, তাহলে ওটাকেও কেনা দাম বের করতে হবে আগের মতো। তাহলে বের করি, 20% লাভ থাকবে। তার মানে কি 120 টাকা বিক্রি দাম হলে কেনা দাম 100 টাকা, তাহলে 6 টাকা 40 পয়সা হলে কত? দেখো দশমিক আছে, তুলে দিলাম। দশমিক যদি তুলে দিই তাহলে দশমিকের জন্য একটা নিচে 1 হয়, আর দশমিকের পরে যটা সংখ্যা থাকে তয়টা 0 হয়। কি বললাম, আবার বলছি, দশমিক তুলে দিলাম, দশমিকের জন্য 1 হলো, দশমিকের পরে যটা সংখ্যা আছে তয়টা 0 বসে যায়। আচ্ছা, 100 100 কেটে গেল, 0 0 কেটে গেল, ঠিক আছে। কত দিয়ে কাটা যাবে? 4 দিয়ে যাবে না স্যার? 4 দিয়ে কেটে দিলাম, 4 16 64, 4 দিয়ে কেটে দিলাম 3, তাহলে আমার কত দাঁড়ালো? 16/3। এবার আমি 16/3 এটা রেখে দেব। তোমাদের মনে হতে পারে স্যার পয়েন্টে করে নেন। দেখো পয়েন্টে করবে না, কেন করবে না বলছি, সমস্যাটা কি? আগেরটা তো পয়েন্টে করলেন, হ্যাঁ আগেরটা করলাম, এটা কেন করব না শোনো। যদি এটা পয়েন্টে করতে যেতাম দেখো তো কি বেরাতো, 3 5 15 পয়েন্ট 10 হয়ে যেত, তাহলে 3 3 9, এভাবে 3 3 3 3 করে চলতে থাকতো। তাহলে আমি এক্স্যাক্ট ভ্যালু কিন্তু পেতাম না, 5.3333 করে চলতে আছে, কারণ কিছু তো এরর হয়ে যাচ্ছে, সামথিং এরর তো থেকে যাচ্ছে। তাহলে যে সমস্ত ক্ষেত্রে এরকম এরর থেকে যাবে, মানে মিলছে না ভাগ, সেইগুলোতে কিন্তু আমরা পয়েন্টে বের করব না, সেখানে আমরা ভগ্নাংশ রেখে দেবো, নাহলে কিন্তু অ্যান্সার আলাদা হয়ে যাবে। বুঝতে পারলে? একদম ভুল হয়ে যাবে, ভুল মানে একদম ভুল হয়ে যাবে, অ্যান্সার আলাদা চলে আসবে তাদের। তাহলে আমরা এই ক্ষেত্রে করব কি, আমরা একদম ভগ্নাংশ রেখে দেবো, মানে 16/3 করে রেখে দিলাম, 16/3 রেখে দিলাম। তাহলে কি দাঁড়ালো? এবার আমরা এখান থেকে কোনাকুনি বিয়োগ করব। আচ্ছা দেখো তো, 6 থেকে 16/3 বাদ দিচ্ছি, 6 থেকে 16/3 বাদ দিচ্ছি, এখানে লিখে দিই, এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম, ঠিক আছে। 6 থেকে বাদ দিচ্ছি 16/3। যারা বাদ দিতে পারবে না দেখে নাও কি হবে স্যার, 3 লসাগু হবে, এটার নিচে কিছু নাই মানে 1 আছে, 3 আর 1 এর লসাগু 3, 3 দিয়ে 1 কে ভাগ করলাম 3 হলো, এইদিকে স্যার 3 6 18 মাইনাস 3 দিয়ে 3 কে ভাগ করলে 1, 1 দিয়ে 16 কে গুণ করলাম 16, তাহলে 18 থেকে 16 বাদ দিলে 2, 2/3, তাহলে আমার দাঁড়ালো 2/3। তাহলে কি হবে? 2/3। বোঝা গেল বিয়োগ? আচ্ছা, এভাবে তো স্যার বাচ্চারা বিয়োগ করে, আমরা একটু বড় হয়েছি, তাহলে একটু বড় মতো করে দেখি। দেখো তো, আমরা স্যার মুখে মুখে বিয়োগ করব, এত টাইম পরীক্ষা হলে নাই যে আমি এভাবে বাচ্চাদের মতো করে বিয়োগ করব, আমরা একটু মুখে মুখে করব। তাহলে এটা মুছে দিলাম, আমরা কিভাবে করব? আচ্ছা, এখানে নিচে 3 আছে না, এখানে নিচে 3 আছে, তো এটার নিচে কিছু নাই, তার মানে আমরা এটার নিচে যেহেতু 3 আছে, আমরা এর নিচেও 3 বানাবো। যদি এর নিচে 3 বানাতে হয়, সব মুখে মুখে দেখো, এর নিচে যদি 3 বানাই তাহলে উপর নিচে 3 দিয়ে গুণ, তাহলে আমি এটাকে 6 কে বলতে পারি না 18/3। যেহেতু এর নিচে 3 আছে, তাহলে আমি এই 6 কে বলতে, আমি এখানেও নিচে 3 বানাবো, তাহলে আমি বলতে পারি না 18/3। 18/3 মানে তো 6, তাহলে 18/3 থেকে 16/3 বাদ 2/3। একই রকম ভাবে এখানে 3 আছে, এটা যখন বিয়োগ করবো একে উপর নিচে 3 দিয়ে ভাগ, ভাগ, তাহলে যদি করি তাহলে উপরে 3 দিয়ে গুণ করলাম, 3 5 15, নিচে 3, তাহলে 15/3। তাহলে 16/3 থেকে 15/3 বাদ দেবো 1/3।
বোঝা গেল? নিচে 3 ছিল, ওপর নিচে 3 দিয়ে গুণ করলাম, 15/3 হয়ে গেল। 16/3 থেকে 15/3 বাদ দিলে 1/3, তাহলে অনুপাত হয়ে গেল এটা। দেখো নিচে 3 আছে, এরও নিচে 3 আছে, কেটে গেল, তাহলে অনুপাত বেরিয়ে গেল 2:1। 2:1, ঠিক আছে, 2:1 বেরালো। তার মানে কি দাঁড়াচ্ছে, এই যে 5 টাকা পার কেজি, তাহলে আমার এটা কি বেরিয়েছে, কেজি বেরিয়েছে। তাহলে 5 টাকা পার কেজি এই প্রকার চালটা যদি আমি 2 কেজি কিনে থাকি, তাহলে 6 টাকা পার কেজি দরের চাল আমরা কতটা কিনেছি, 1 কেজি কিনেছি। ঠিক আছে, কি বলেছে আমাকে, কি অনুপাতে মিশাতে হবে, তাহলে অনুপাতটাই তো চেয়েছে, 2:1 অনুপাতে মিশাতে হবে। যদি কোশ্চেনে বলে দিত যে প্রথম প্রকার এই 5 টাকা কেজি ধরে চাল আমরা 10 কেজি নিয়েছি, তাহলে 2 = 10 হতো। তাহলে 2 = 10 হলে 1 = কত হতো, এদিকেও 5 হতো। 2 = 10 মানে 5 গুণ করেছি, এদিকেও 5 গুণ। ঠিক আছে, আমাকে এখানে আর কিছু বলেনি, অনুপাত চেয়েছে, 2:1 হয়ে গেল অনুপাত। ঠিক আছে, তাহলে আমাদের 4 নম্বর অঙ্ক হয়ে গেল। চলে আসি পরের অঙ্কে, 5 নম্বরে আসি। কি বলছে, 27 টাকা ও 31 টাকা দরের দুটি জিনিস কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত জিনিস 35 টাকায় বিক্রি করলে 25% লাভ থাকবে। আবার সেম অঙ্ক না, বাড়িতে করবে, একই অঙ্ক আছে, হোম টাস্ক থাকলো, এটাও হোমওয়ার্ক থাকলো, বাড়িতে করবে, কিন্তু হোমওয়ার্ক থাকলো বাড়িতে করবে মানে করবে, খাতা কলমে প্র্যাকটিস করবে। ঠিক আছে, করে অ্যান্সার অবশ্যই জানাবে। চলো পরেরটায় আসি, থাকলো একই অঙ্ক, 6 নম্বর। বলছে একটি চিড়িয়াখানায় কিছু খরগোশ ও পায়রা আছে, তাদের মাথার সংখ্যা 200 এবং তার পায়ের সংখ্যা 580। তাহলে খরগোশের সংখ্যা কয়টি? দেখো তো, আমরা অনুপাত সমানুপাত চ্যাপ্টারে একদম সেম অঙ্ক করেছিলাম না, এবং তখন বলেছিলাম যে এখন আমরা এক্স ধরে করছি এবং একটা সূত্র দিয়ে করেছিলাম। বলছি আমরা এই সূত্র এবং এক্স ধরে করছি, যখন আমরা মিশ্রণ করব তখন আমরা অ্যালিগেশন মেথডে করব। তাহলে আমরা আগে কিভাবে করেছিলাম, আগে ওটা দেখে নিই, এখন অ্যালিগেশনে কি হচ্ছে সেটা দেখছি। আচ্ছা দেখো তো, আগেই বলেছিলাম, যারা দেখোনি অনুপাত সমানুপাতের ক্লাসগুলো করবে। বলছে কি স্যার, এই টাইপের অঙ্ক খুব ইম্পর্টেন্ট, খুব মানে একদম পরীক্ষার জন্য ভিভিআই, একদম খুব ইম্পর্টেন্ট অঙ্ক। পরীক্ষার কোশ্চেন খুললেই দেখতে পাবে 1 বছর পর পর রিপিট করেছে এই টাইপের অঙ্ক। বলছে যখনই এইরকম অঙ্ক দিবে, যে দুটো প্রাণীর কথা বলে দেওয়া থাকবে কোশ্চেনে, এই দুটো প্রাণীর মধ্যে একটা প্রাণীর 2টো পা থাকবে আর একটা প্রাণীর 4টা পা থাকবে, একদম 100% থাকো, এটাই থাকবে, এর বাইরে কিছু হয় না, এটাই থাকবে। তোমাকে বুঝতে হবে যে কার 2টো পা কার 4টা পা, মানে পায়রার যে 2টো পা আর খরগোশের যে 4টা পা, এটা তোমাকে দেখে বুঝতে হবে। তুমি ধরো না আমি তো জানি না, তাহলে কিন্তু হবে না, এটা তোমাকে দেখে বুঝতে হবে কার 2টো পা কার 4টা পা। ঠিক আছে, কি বলেছে তাহলে কোশ্চেন, একটা চিড়িয়াখানায় কিছু খরগোশ আর পায়রা আছে, কটা আছে আমি জানি না, বলছে তাদের মাথার সংখ্যা 200। আচ্ছা দেখো তো, মাথার সংখ্যা 200 মানে কি, মাথার সংখ্যা 200 মানে টোটাল 200টা প্রাণী আছে, এমন তো না যে কোনো প্রাণীর 2টো করে মাথা থাকে। তার মানে স্যার মাথার সংখ্যা বলে দিয়েছে, মানে প্রাণীর সংখ্যা বলে দিয়েছে, তার মানে খরগোশ আর পায়রা মিলে 200টা প্রাণী আছে। বলছে তাদের পায়ের সংখ্যা 580টি, তার মানে খরগোশের, দেখো তো খরগোশের কটা পা, 4টা। এবার এর মধ্যে 200টার মধ্যে ধরে নাও 50টা খরগোশ, 150টা পায়রা আছে। এবার 50টা খরগোশের 4টা করে পা, 150টা পায়রা 2টো করে পা, আলটিমেট যদি যোগ করি আমার 580 দাঁড়াবে। তাহলে বলেছে কটা খরগোশ আছে বা কটা পায়রা আছে জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে আমি কিভাবে বের করব, দেখো তো, আগের নিয়মটা আমরা যদি করি, অনুপাত সমানুপাতে শিখেছিলাম, কি করেছিলাম, যে আমরা ডিরেক্ট একটা সূত্র শিখেছিলাম যে 2 পা যুক্ত প্রাণীর সংখ্যা সবসময়, 2টি পা যুক্ত প্রাণীর সংখ্যা সবসময় কি হবে, 4 ইন্টু হেড মাইনাস লেগ বাই 2 হবে, 4 ইন্টু মাথা মাইনাস পা বাই 2 হবে। আচ্ছা 4 ইন্টু মাথা মানে, 4 ইন্টু মাথা, কয়টা মাথা আছে, 200টা, তাহলে 4 ইন্টু 200 মাইনাস পা কটা আছে, 580টা পা আছে, ডিভাইডেড বাই 200। 4 দিয়ে 200কে গুণ করলে কত হবে, 800, মাইনাস 580 ভাগ 2। তাহলে 800 থেকে 580 বাদ দিলে কত হয়, 220 ভাগ 2 করলে কত হবে, 11, মানে 110। তাহলে পায়রা 2 পা যুক্ত প্রাণী মানে কি, 2টা পা যুক্ত প্রাণী কটা আছে, 110টা। তাহলে 2 পা যুক্ত প্রাণী কে, পায়রা, তাহলে পায়রা কটা আছে, 110টা। আমাকে কি জানতে চাইছে, খরগোশ।
আমার কি বেরালো? পায়রা বেরালো। তাহলে 2 পা যুক্ত প্রাণী যদি 110টা থাকে, মানে পায়রা যদি 110টা থাকে, তাহলে খরগোশ কটা আছে? খরগোশ কটা থাকবে? টোটাল 200টা, তার মধ্যে 110টা হচ্ছে পায়রা, তাহলে খরগোশ কটা থাকবে? 200 - 110 মানে 90টা থাকবে। তাহলে খরগোশ আছে 90টা। যদি বলতো পায়রা কটা আছে? 110টা। তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে 2 পা যুক্ত প্রাণী বের করে নেব। এবার কোশ্চেনে যেটা চেয়েছে, যদি 2 পা যুক্ত প্রাণী চাই তাহলে আমার ওটাই অ্যান্সার হয়ে গেল। যদি 4 পা যুক্ত প্রাণী চাই তাহলে টোটাল যে মাথার সংখ্যা আছে সেখান থেকে বাদ দিয়ে দেবো। ঠিক আছে, এই তো গেল স্যার, এটা তো গেল আমার সূত্রের নিয়ম। আমি এবার শিখব যে এই অ্যালিগেশন মেথডে আমরা কিভাবে করব। দেখো, খুব ভালো করে শিখবে স্যার। অনেকের মনে হতে পারে স্যার এই যে সূত্রটা শিখে নিলাম, স্যার আমার কি দরকার আবার শেখা, আমি এই সূত্র দিয়েই করব। ঠিক আছে, করবে, ভালো কথা। কিন্তু এই যে এখন যে কনসেপ্টটা বলতে যাচ্ছি, যে মেথডটা অ্যালিগেশন মেথডটার উপরে যে কনসেপ্টটা লাগাবো এখানে, এটার উপরে ভিত্তি করে শুধু এইটা অঙ্ক না, এইরকম আরো অনেক টাইপের অঙ্ক আছে যেগুলো আমরা করতে পারবো, সেই জন্য শিখে রাখো। আচ্ছা দেখো তো, আমার 2 টাইপের প্রাণী আছে না, আমি একদিকে লিখে দিলাম খরগোশ, আর একদিকে লিখে দিলাম পায়রা। এই 2 টাইপেরই তো প্রাণী আছে। আচ্ছা, খরগোশের তো জানি আমরা 4টা করে পা, পায়ের সংখ্যা লিখে দিচ্ছি ব্র্যাকেটে, পায়রার হচ্ছে 2টি করে। আচ্ছা, টোটাল প্রাণী কটা আছে বলো তো? 200টা আছে না টোটাল প্রাণী? আচ্ছা, টোটাল প্রাণী যদি 200টা থাকে, আমি ধরে নিলাম যদি 200টাই খরগোশ হতো, পায়রা নাই একটাও, 200টাই যদি খরগোশ হতো, তাহলে পা কটা হতো? এক একটা খরগোশের 4টা করে পা, তাহলে 200টাই যদি খরগোশ হতো, তাহলে পা কটা হতো? 200 × 4 800টা পা হতো না? আচ্ছা, হতো, ভালো কথা। আবার আমি যদি ধরে নিতাম যে না 200টাই পায়রা আছে, খরগোশ নাই, 200টাই পায়রা আছে, তাহলে পা কটা হতো? তাহলে 200 × 2 400টা হতো। তাহলে এখন কি দাঁড়াচ্ছে? আমি বলছি যে না, যদি সবগুলোই 200টাই খরগোশ হতো তাহলে পা দাঁড়াতো 800টা, যদি 200টাই পায়রা হতো তাহলে পা দাঁড়াতো 400টা, কিন্তু কোশ্চেনে বলেছে না, দুটোকে মিক্সড করে পা দাঁড়িয়েছে 580টা, তাহলে মিডিলে করে দিলাম 580। এবার আমি বিয়োগ করে দিই কোনাকুনি, 580 থেকে 400 বাদ দিলে 180, 800 থেকে 580 বাদ দিলে 220, তাহলে অনুপাত হয়ে গেল এটা। 0 0 কেটে দিলাম। কত দিয়ে? 2 দিয়ে কাটা যাবে, 2 দিয়ে কাটলে 9, 2 দিয়ে কাটলে 11, তাহলে অনুপাত কত দাঁড়ালো? অনুপাত দাঁড়ালো 9:11। তাহলে কি দাঁড়াচ্ছে স্যার? দেখো তো, খরগোশ 9টা যদি খরগোশ থাকে, তাহলে পায়রা কটা আছে? 11টা। দেখো যার নিচে যেটা বেরিয়েছে, প্রথমে খরগোশ আছে, তাহলে প্রথমে একটা খরগোশের 9টা খরগোশ থাকলে পায়রা কটা আছে? 11টা। ঠিক আছে, তাই তো, 9টা খরগোশ থাকলে পায়রা 11টা আছে। তাহলে টোটাল দেখো তো, 9 আর 11 20, টোটাল যদি 20টা প্রাণী থাকে, তার মধ্যে 9টা খরগোশ 11টা পায়রা না? আচ্ছা, বা এদিকে করে দিই, এখানে করে দিই, দেখো টোটাল কত হচ্ছে? 9 + 11 20। এই 20 টোটাল বলছে 20টা প্রাণী, 9টা খরগোশ 11টা পায়রা, টোটাল 20টা প্রাণী। কোশ্চেনে বলেছে যে না, টোটাল 200টা প্রাণী, তাহলে 20 সমান, সাইডে করি, বললাম 9 + 11 টোটাল 20, 20টা প্রাণী তো, 9টা খরগোশ 11টা পায়রা 20টা প্রাণী, তাহলে টোটাল প্রাণী হচ্ছে 20টা। কোশ্চেন বলেছে না 200টা প্রাণী, তাহলে 20 = 200, কত গুণ? 1 সমান কত হবে? তাহলে 10, 10 গুণ করেছি। আমাকে কি বলেছে? খরগোশের সংখ্যা, খরগোশ কত আছে? 9, তাহলে 1 সমান যদি 10 হয়, তাহলে 9 সমান কত হবে? 9 × 10 90, খরগোশ আছে 90টা। যদি বলতো পায়রা কটা আছে, তাহলে 11 সমান কত? 11 × 10 110। এইভাবে করতে পারো। বা যদি তোমার এইভাবে বুঝতে অসুবিধা হয়, আমাকে খরগোশ বের করতে দিয়েছে, এইভাবে করবে, খরগোশ, খরগোশ চেয়েছে। দেখো টোটালে দেখো তো, 9 আর 11, টোটালে যদি 20টা প্রাণী থাকে, 9 আর 11 20, টোটাল যদি 20টা প্রাণী থাকে, তার মধ্যে খরগোশ 9টা আছে, তাহলে 200টা প্রাণী থাকলে কয়টা থাকবে? এভাবে করতে পারো, কেটে দিলে 10 হলো, 9 × 10 = 90।
যদি বলতো পায়রা কটা আছে, তাহলে 20টাতে আছে 11টা, 200তে কত থাকবে, তাহলে 11/20 ইন্টু 200, তাহলে হয়ে যেত তখন 110। ক্লিয়ার হলো? খুব সুন্দর অঙ্ক, একদম ভালো করে এটা কনসেপ্ট বুঝতেই হবে, এর উপরে ভিত্তি করে প্রচুর অঙ্ক হবে। ঠিক আছে, চলে আসি পরের অঙ্কে। দেখো কি বলছে স্যার? বলছে 6 টাকা 25 পয়সা তৈরি করা হয়েছে 80টি পয়সা দিয়ে, 80টা কয়েন দিয়ে 6 টাকা 25 পয়সা তৈরি করা হয়েছে। তার মধ্যে 10 পয়সা আছে, না হয় 5 পয়সা আছে। আমার কাছে টোটাল 80টা কয়েন দিয়েছে। এই 80টা কয়েন তৈরি করা হয়েছে এই 80টা কয়েন দিয়ে তৈরি করা হয়েছে ক টাকা? 6 টাকা 25 পয়সা। বলছে দেখো আমার কাছে 80টা কয়েন আছে, এই 80টা কয়েনের মধ্যে কিছুটা আছে 10 পয়সার আর কিছুটা আছে 5 পয়সা, কারণ কোশ্চেনে দেওয়া আছে তার মধ্যে হয় 10 পয়সা আছে, না হয় 5 পয়সা আছে। তার মানে আমার এই 80টা কয়েনের মধ্যে কিছুটা 10 পয়সা, কিছুটা 5 পয়সা। যদি আমি টোটালটাকে হিসাব করে যোগ করি, তাহলে টোটাল টাকাটা দাঁড়ায় 6 টাকা 25 পয়সা। তাহলে বলেছে আমাকে 10 পয়সার কয়েন কয়টা আছে। বোঝা গেল কোশ্চেন বলছে, আরেকবার পড়ে দিই। 6 টাকা 25 পয়সা তৈরি করা হয়েছে 80টি কয়েন দিয়ে। তার মানে 80টা কয়েনের যদি আমি মূল্যের যোগফল বের করি, 6 টাকা 25 পয়সা হবে। বলছে এই 80টা কয়েন কিসের কয়েন? বলছে এর মধ্যে হয় 10 পয়সা আছে আর না হয় 5 পয়সা আছে। তার মানে এই দুটোই পয়সা আছে, কিছুটা 10 পয়সা কিছুটা 5 পয়সা, যোগ করলে আলটিমেট আমার 6 টাকা 25 পয়সা হয়। তাহলে 10 পয়সার কয়েন কতটা আছে? দেখো তো কিভাবে করতে পারি আমরা এটা। আচ্ছা, এই কনসেপ্টটা আর একটু আগে আমরা আগের অঙ্কটা যেটা করলাম খরগোশ চিড়িয়াখানার কোশ্চেনটা একই টাইপের না? একই টাইপের লজিক লাগাতে পারি না? দেখো তো পারি কিনা। আমি একদিকে লিখে দিলাম 10 পয়সার কয়েন, একদিকে লিখে দিলাম 5 পয়সার কয়েন। এই দুটোই তো আমার কাছে আছে, হয় 10 পয়সা নাহলে 5 পয়সা। আমি যদি ধরে নিই যে 80টা কয়েন, যে 80টা কয়েন আছে, 80টা কয়েনই 10 পয়সার, এই 80টা কয়েনই 10 পয়সার কয়েন। ঠিক আগের মতো যেমন ধরে নিয়েছিলাম 200টাই খরগোশ, আমি ধরলাম 80টা কয়েনই 10 পয়সার কয়েন, তাহলে ক টাকা হতো? 80 ইন্টু 10 হতো না? 80 ইন্টু 10 পয়সা মানে কি? 800 পয়সা। আচ্ছা 800 পয়সা মানে আমি লিখতে পারি 8 টাকা, তাহলে আমি লিখে দিলাম 8 টাকা। ঠিক আছে, যদি 80টাই 10 পয়সা হতো তাহলে 8 টাকা হতো। আবার আমি ধরে নিচ্ছি যে না, 80টাই 5 পয়সা আছে, 80টাই যদি 5 পয়সা হতো তাহলে 5 8 40, 400 পয়সা হতো। আচ্ছা 400 পয়সা মানে 4 টাকা, তাই তো 4 টাকা। তাহলে যদি 80টাই 10 পয়সা হতো তাহলে মোট মূল্য হতো 8 টাকা। যদি 80টাই 5 পয়সা হতো তাহলে মোট মূল্য হতো 6 টাকা। কিন্তু কোশ্চেন বলেছে না, হয়েছে 6 টাকা 25 পয়সা, হয়েছে 6 টাকা 25 পয়সা। তাহলে তাই হবে। তুমি এখানে পয়সা দিয়েও রাখতে পারতে, 800 পয়সা 400 পয়সা, তার এটাকেও পয়সাতে করতে হতো 6 টাকা, তাহলে এটা 625 পয়সা হয়ে যেত। ঠিক আছে, বাদ দিয়ে দাও 6 টাকা 25 থেকে 4 বাদ, তাহলে 2 টাকা 25 পয়সা, 2.25। 8 থেকে বাদ দিলাম 6.25, 8 থেকে 6.25 বাদ দিলে কত হবে? 1.75। 2 ঘর আগে দশমিক, 2 ঘর আগে দশমিক কেটে দিলাম, এদিকেও কেটে দিলাম। ঠিক আছে, কত দিয়ে? 25 দিয়ে কেটে দেবো, না হলে 5 দিয়ে কাটবে। আমি একবারে 25 দিয়ে কেটে দিলাম। 9 25 225, 7 25 175। তাহলে অ্যান্সার হয়ে গেল কত? তাহলে অনুপাত হয়ে গেল 9:7, 9:7। তার মানে 10 পয়সার কয়েন যদি 9টা থাকে, তাহলে 5 পয়সার কয়েন 7টা আছে না? তাই তো, 10 পয়সার কয়েন যদি 9টা থাকে, 5 পয়সার কয়েন 7টা আছে। আমাকে কোশ্চেনে কি বের করতে দিয়েছে? 10 পয়সার কয়েন কটা আছে। তাহলে দেখো তো, আমাকে কোশ্চেন 10 পয়সার কয়েন বের করতে দিয়েছে। তাহলে 10 পয়সার কয়েন কটা থাকবে? 9 আর 7, টোটাল 9 আর 7 যদি 16টা থাকে, 9 আর 7 টোটাল যদি 9 7 16টা থাকে কয়েন, তার মধ্যে 9টা আছে 10 পয়সা, তাহলে 80টাতে কটা থাকবে? কেটে দাও, 5 16 80, 5 9 45, 45টা আছে। যদি বলতো 5 পয়সার কয়েন কটা আছে, তাহলে 16টাতে 5 পয়সা আছে 7টা, 80তে কত? তাহলে 5 × 7 35টা বেরাতো। ঠিক আছে, বা তুমি এভাবে করতে পারো 9 + 7 16 = 80, 16 = 80 হলে 1 = 5, তাহলে 9 = 5 9 45, যেমন ভাবে ইচ্ছা। ঠিক আছে, ক্লিয়ার হলো?
আবার বলছি স্যার কি বলেছে কোশ্চেন, আমাকে টোটাল 80টা পয়সা দিয়ে দিয়েছে, বলছে 80টা পয়সার মধ্যে কি কি পয়সা আছে, হয় 10 পয়সা আছে না হয় 5 পয়সা আছে। এই 10 পয়সার 5 পয়সা টোটালে কিন্তু 80টা কয়েন আছে। এটাকে যখন আমি হিসাবে বসলাম, যখন আমি ক্যালকুলেট করলাম, এর মূল্য ভ্যালুটা বের করলাম, আমি দেখছি 6 টাকা 25 পয়সা হচ্ছে সব যোগ করে। তাহলে বলছি 10 পয়সার কয়েন কটা ছিল। আমি অঙ্কটা যখন করতে আসলাম, আমি বলছি আমি ধরে নিলাম 80টাই 10 পয়সা আছে। যদি 80টাই 10 পয়সা থাকতো তাহলে কয় টাকা হতো, 80 × 10 পয়সা 800 পয়সা হতো, মানে 8 টাকা হতো। আবার যদি আমি ধরতাম যে না 80টাই 5 পয়সা আছে, তাহলে কয় টাকা হতো, 80 × 5 400 পয়সা, 400 পয়সা মানে 4 টাকা। কিন্তু কোশ্চেনে বলেছে যে না 6 টাকা 25 পয়সা। ক্রস বিয়োগ করে দিলাম, 2 টাকা 25 পয়সা হলো, কোনাকুনি বিয়োগ করে দিলাম, 1 টাকা 75 হলো। পয়েন্ট পয়েন্ট উঠিয়ে দিলাম, 25 দিয়ে কাটলাম, 9:7। তার মানে 9টা যদি 10 পয়সা থাকে তাহলে 7টা 5 পয়সা আছে। তাহলে টোটালে 9 × 7 = 16। টোটাল যদি 16টা কয়েন থাকে তার মধ্যে 9টা হচ্ছে 10 পয়সা, 7টা হচ্ছে 5 পয়সা। আমাকে 10 পয়সার কয়েন বের করতে দিয়েছে, তাহলে টোটালে 16টাতে আছে 9টা, তাহলে 80টাতে কটা, 80টাতে কটা। তাহলে 5 16 দিয়ে কাটলাম 80কে, 5 হলো, 16 দিয়ে 80কে কাটলাম, 5 হলো, 5 9 45, তাহলে 45টা আছে। হয়েছে স্যার, বোঝা গেল? চলো আসি পরে। কি বলছে, বলছে একজন দোকানদারের কাছে 100 কেজি চিনি রয়েছে, যা কিছুটা সে বিক্রি করেছে 8% লাভে এবং বাকিটা বিক্রি করেছে 18% লাভে। অবশেষে তার মোটের ওপর 14% লাভ হলো। তাহলে তিনি কতটা পরিমাণ চিনি 8% লাভে বিক্রি করেছেন? এটাও একই অঙ্ক, পারবে। দেখো, একজন দোকানদার, ওর কাছে 2 রকম চিনি আছে, টোটালে 100 কেজি আর 1000 কেজি আছে। তার মধ্যে কিছুটা চিনি ও 8%-এ বিক্রি করেছে, কিছুটা ও 18% লাভে বিক্রি করেছে। কিছুটা 8% লাভে, কিছুটা 18% লাভে। আলটিমেট ওর 14% লাভ হয়েছে। বিয়োগ করে দাও কোনাকুনি, 18 থেকে 14 বাদ দিলে 4, 14 থেকে 8 বাদ দিলে 6। তাহলে অনুপাত কত হলো, 4:6। 2 দিয়ে কেটে দিলাম 2 হয়ে গেল, 2 দিয়ে কেটে দিলাম 3 হয়ে গেল। তাহলে অনুপাত কত দাঁড়ালো স্যার, 2:3 দাঁড়ালো। ঠিক আছে, তাহলে 8% লাভে যদি 2 কেজি চিনি নিয়ে থাকে, তাহলে 18% লাভে 3 কেজি নিয়েছে। তাহলে টোটালে দেখো তো 2 আর 3 5। ও যদি ওর কাছে 5 কেজি চিনি থাকে, তার মধ্যে ও 8% লাভে বিক্রি করেছে 2 কেজি আর 18% লাভে বিক্রি করেছে 3 কেজি। আমাকে কোশ্চেনে কি বের করতে দিয়েছে, 8% লাভে কতটা বিক্রি করেছে। তাহলে 8% লাভে ও 8% লাভে 2 + 3 মানে 5। ওর কাছে 5 কেজির মধ্যে ও 8% লাভে বিক্রি করেছে 2 কেজি। তাহলে 1000 কেজিতে কত বিক্রি করবে, ইন্টু 1000। 5 দিয়ে কেটে দিলাম, 5 দিয়ে 10, 200। তাহলে 200 × 2 400। তাহলে 400 কেজি চিনি ও 8% লাভে বিক্রি করেছে। আর বাকি যদি বলতো তোমাকে 18% লাভে কতটা বিক্রি করেছে চিনি, তাহলে আমি কি করতাম, 5-এর মধ্যে 3 বিক্রি করেছে, 1000-এ কত, তাহলে 200 × 3 হতো, 600 হতো। ঠিক আছে, হয়েছে, বোঝা গেল? বোঝা গেছে। চলো আসি পরেরটাই তাহলে। বলছে কি স্যার, একটি কলম ও পেন্সিলের মোট ক্রয় মূল্য 150 টাকা। যদি কলমটি বিক্রি করে 10% এবং পেন্সিলটি বিক্রি করে 15% লাভ হয়, তবে মোট বিক্রয় মূল্য হয় 169 টাকা 50 পয়সা। কলমটির ক্রয় মূল্য কত? ভালো করে কোশ্চেন বোঝো। একটা কলম আছে, একটা পেন্সিল আছে, এদের মোট কেনা দাম হচ্ছে 150 টাকা। বলছে কলমটা বিক্রি করেও 10% লাভ করেছে, পেন্সিলটা বিক্রি করেও 15% লাভ করেছে। ঠিক আছে, কলমটা বিক্রি করে আমি দুটো কিনেছি 150 টাকা, কোনটার দাম কত আমি জানি না, হয়তো কলম যদি 100-তে কিনি তাহলে পেন্সিল 50-এ কিনেছি, হতে পারে। বলছে কলমটার উপরে আমি 10% লাভ করেছি আর পেন্সিলের উপরে 15% লাভ করেছি। আলটিমেট আমার বিক্রি দাম দাঁড়িয়েছে 169 টাকা 50 পয়সা। তাহলে ক্রয় মূল্য কত? আচ্ছা দেখো তো, লাভ লস সবসময় কেনা দামের ওপর হয় না। আমি 150 টাকায় কিনেছিলাম আর বিক্রি করছি 169 টাকা 50 পয়সায়, তাহলে আমার লাভ কত হবে, এটা থেকে এটা বাদ। বুঝতে পারলে আমার লাভ কতটা হবে? আমি এখানে আগে লিখে দিই, আমার কেনা দাম হচ্ছে 150 টাকা
আমি বিক্রি করছি এসপি, সিপি মানে স্যার কস্ট প্রাইস কেনা দাম, এসপি মানে সেল প্রাইস বিক্রি দাম, বিক্রি করছি 169 টাকা 50 পয়সায়। তাহলে আমার প্রফিট লাভ কত হলো 169 টাকা 50 পয়সা মাইনাস 150, এটা আমার লাভ হলো। তাহলে বাদ দিলে 169 থেকে বাদ দিলে কত হবে 19.50, এই টাকাটা আমার লাভ হলো। কিন্তু দেখো তো এটা আমার তো এক্স্যাক্ট টাকা বেরালো যে 19 টাকা 50 পয়সা আমার লাভ হয়েছে, কিন্তু এখানে তো সব হিসাব কিসে দেওয়া আছে, পার্সেন্টেজে দেওয়া আছে, 15%, 10%। তাহলে এটাকেও আমাকে পার্সেন্টেজে আনতে হবে, শতকরাতে আনতে হবে। আচ্ছা শতকরাতে যদি আনতে হয় তাহলে শতকরা কত হবে, লাভের শতকরা কত হবে? লাভ লস সবসময় কেনা দামের ওপর হয়। তাহলে এই যে 19 টাকা 50 পয়সা লাভ হয়েছে এটা কেনা দামের ওপর হয়েছে, কেনা দাম কত ছিল 150, তাহলে 150তে লাভ হয়েছে 19 টাকা 50 পয়সা, 100তে কত? তাহলে লাভের পার্সেন্টেজ কত হবে? 150তে লাভ করেছে 19 টাকা 50 পয়সা, তাহলে 100তে কত? এটাই তো। কেন 150 হলো? কারণ লাভ লস কেনা দামের ওপর হয়। পয়েন্ট ছিল দেখো, পয়েন্ট যদি তুলে দিই তাহলে নিচে 1 আসবে, আর পয়েন্টের পরে দুটো সংখ্যা আছে, দুটো শূন্য, 100 হয়ে গেল, 100 100 কেটে গেল, শূন্য দিয়ে শূন্য কেটে দিলাম, 5 দিয়ে কাটবো, একবারে 15 দিয়ে কাটা যায়, 5 দিয়ে কেটে দিই, 3 5 15, 5 দিয়ে কাটলাম, 3 5 15, 45, 5 9 45, দেখো 39, আবার 3 দিয়ে কাটা যাবে, 3 13 39, তাহলে আমার হয়ে গেল 13। তাহলে কত পার্সেন্ট বেরালো? 13% বেরালো। প্রফিট লাভ কত পার্সেন্ট বেরালো? 13%। তাহলে এবার কি দাঁড়াচ্ছে দেখো তো, দাঁড়াচ্ছে আমি একদিকে লিখে দিলাম কলম আর একদিকে লিখলাম পেন্সিল। আচ্ছা কলমটার বলছে কলমটা আমি কত পার্সেন্ট লাভে বিক্রি করেছিলাম? 10% না? 10%। পেন্সিলটা কত লাভে বিক্রি করেছিলাম? 15%। আলটিমেট আমার লাভ কত হয়েছে? 13%। বিয়োগ করে দিই, 15 থেকে 13 বাদ দিলে 2, 13 থেকে 10 বাদ দিলে 3, 2:3। তাহলে দেখো তো প্রফিট পার্সেন্টেজ, প্রফিটের পার্সেন্টেজ শতকরা প্রফিট দেওয়া আছে, ভাগ করেছি, অ্যালিগেশন করেছি, তাহলে কার রেশিও বেরাবে? আমরা একদম প্রথম শিখলাম প্রফিট যদি দেওয়া থাকে কার রেশিও বেরায়? কেনা দামের রেশিও বেরায় না, সিপির রেশিও বেরায়, তাহলে এটা কেনা দামের রেশিও বেরালো। তাহলে যদি কলমটার কেনা দাম 2 টাকা হয় তাহলে পেন্সিলের কেনা দাম 3 টাকা। বোঝা গেল? আমরা একটু আগে শিখেছিলাম না প্রফিট P1 P2 আর নিচে P3 দেওয়া আছে, এটা যদি বের করি তাহলে কি বেরাবে? সিপি বেরাবে। বের করলে কি বেরাবে? সিপি বেরাবে। শিখেছিলাম তো। তার মানে এই যে ওই স্যার ওই সেম জিনিস এখানে প্রফিট পার্সেন্টেজ, প্রফিট পার্সেন্টেজ, প্রফিট পার্সেন্টেজ, কি বেরালো? সিপি বেরালো। ঠিক আছে, কেনা দাম বেরালো। তাহলে কলমটার কেনা দাম যদি 2 টাকা হয় তাহলে পেন্সিলটার কেনা দাম 3 টাকা। তার মানে আমার টোটাল যদি আমি 5 টাকার কিনে থাকি তার মধ্যে 2 টাকা লেগেছে কলমে, পেন্সিল লেগেছে 3 টাকা। আমাকে কোশ্চেন কি বের করতে দিয়েছে? কলমের ক্রয় মূল্য বের করতে দিয়েছে, কলমের বের করতে দিয়েছে। তাহলে টোটালে দেখো 2 আর 3 5, টোটালে যদি 5 টাকা খরচ হয়ে থাকে তার মধ্যে 2 টাকা লেগেছে কলম কিনতে, তাহলে টোটালে কত টাকা খরচা হয়েছিল? 150 কিনতে, 150। তাহলে টোটালে 150 হলে কত লাগবে? ভালো করে লিখে দিই একটু, দাও 150 হলে কত লাগবে? 5 দিয়ে কেটে দাও, 3 0 30, তাহলে 30 × 2 করলে 60। তাহলে কলমটার কেনা দাম 60 টাকা। টোটালে 5 টাকা হলে তার মধ্যে কলমটার কেনা দাম 2 টাকা, তাহলে 150 হলে কত? 5 দিয়ে 150 কাটলাম, 30 হলো, 30 × 60, তাহলে অপশন হয়ে গেল অপশন এ 60। ঠিক আছে, বোঝা গেল? বোঝা গেল? চলে আসি তাহলে পরেরটাই, আজকে শেষ অঙ্ক। বলছে 100 কেজি চালকে 2টি ভাগে ভাগ করা হলো। ঠিক আছে, একটি ভাগ বা নতুন ভাগ 14% লাভে এবং দ্বিতীয় ভাগ 6% লসে বিক্রি করা হয়েছে। আমার কাছে 100 কেজি চাল আছে, আমি এই চালটাকে 2টো ভাগে ভাগ করলাম, হয়তো এক জায়গাতে 10 কেজি, এক জায়গাতে 90 কেজি, বা এক জায়গাতে 20, এক জায়গাতে 80, এভাবে রেখেছি। তার মধ্যে একটা চাল আমি বিক্রি করেছি 14% লাভে, আর বাকি চালগুলো বিক্রি করেছি তোমার হচ্ছে গিয়ে 6% লসে। আলটিমেট যখন আমি হিসাব যখন
বসলাম, দেখছি আমার ঘুরিয়ে 4% লস হয়ে গেছে। ঠিক আছে, তো নিঃসন্দেহে এইটুকুটা তো বোঝা যাচ্ছে যে আমি লাভে অল্প বিক্রি করেছিলাম আর লসে বেশি করেছিলাম বলেই আমার ঘুরিয়ে লস হয়েছে। ঠিক আছে, তো ওটাই আমাকে বের করতে হবে যে কতটা পরিমাণ লাভে বিক্রি করা হয়েছিল। আচ্ছা দেখো তো, 14% লাভে বিক্রি করেছি, তাহলে প্লাস দিলাম আমার বোঝার সুবিধার জন্য যে প্লাস দিয়েছি মানে এটা লাভে করেছি। আর কিছুটা আমরা 6% লসে করেছি, তাহলে -6 দিলাম, -6 দেওয়া মানে লসে করেছি। আগেরগুলো তো কেন প্লাস দিচ্ছিলাম না, কারণ ওগুলো সব লাভেই ছিল হিসাব, ওই জন্য বারবার প্লাস না দিয়ে দিচ্ছিলাম না। কিন্তু এখানে যেহেতু একটা লাভ একটা লস বলেছে, ওই জন্য আমরা প্লাস মাইনাস দিয়ে লিখলাম। 14% লাভে কিছুটা করছিলাম আর 6% লসে কিছুটা করেছি। আলটিমেট আমার কি হয়েছে, 4% লস হয়ে গেছে। তাহলে হয়ে গেল সেম একই জিনিস, কোনাকুনি বিয়োগ। এবার স্যার এটা অদ্ভুত আমাদের অভিজ্ঞতা হয়েছে এই বিয়োগ করতে গিয়ে, মাইনাসের বিয়োগ। সবাই -6 থেকে -4 বাদ দিলে এটা বিভিন্ন রকম ভাবে অ্যান্সার দেয়, কেউ -10, কেউ -2, কেউ +2, কেউ মানে আবি যাবি যা ইচ্ছা। আচ্ছা বলো তো, আমি কি বলেছি সব সময় বড় থেকে ছোটটা বাদ হবে। আচ্ছা বলো তো, -6 আর -4 মধ্যে বড় কে আর ছোট কে? বলছে আমি মাইনাস মানে কি, মাইনাস মানে ঋণী, আমি হচ্ছি 6 টাকা ঋণী, আর একজন আছে ও 4 টাকা ঋণী, তাহলে বড় লোককে? আমার 6 টাকা ধারে আছে আমি, আর একজন 4 টাকা ধারে আছে, তাহলে বড় লোককে? ও বড় লোক যে 4 টাকা ধারে আছে, আমার থেকে তো ও বড় লোক। তার মানে কি, মাইনাস যত ছোট হবে তত বড় সংখ্যা। তাহলে -6 আর -4 মধ্যে বড় কে? -4 বড়। তাহলে আমাকে বড় থেকে ছোট বাদ দিতে হবে, -4 থেকে -6 কে বাদ দেব। মাইনাস যখন থাকবে, মাইনাসের বিয়োগ থাকবে, তখন আমরা একদম ব্র্যাকেট দিয়ে করবে, নাহলে ভুল করে দেবে। -4 থেকে আমি বাদ দিব কাকে? -6 কে। ঠিক আছে, -4 মাইনাসে মাইনাসে +6, তাহলে দেখো তো -4 + 6, তাহলে কি হবে? +2 হবে না? তাহলে আলটিমেট এটা বাদ দিলে হয়ে যায় 2, মানে +2। আবার এইটা বাদ দিব, 14 থেকে বাদ দিব 4, কারণ দেখেই বুঝতে পারছো +14 মানে এই বড় আছে, এটা ছোট আছে। তাহলে 14 থেকে বাদ দিব 4, এখানে দিয়ে দিই 14 থেকে বাদ দিব -4, তাহলে 14 মাইনাসে মাইনাসে +4, তাহলে 14 + 4 করলে কত হবে? 18। তাহলে এখান থেকে যদি এটা বাদ দিই তাহলে কত হবে? 18। তাহলে অনুপাত কত হবে? 2:18। 2 দিয়ে কেটে দিলাম 1, 2 দিয়ে কেটে দিলাম 9, তাহলে আলটিমেট আমার অনুপাত কত দাঁড়িয়ে গেল? 1:9। ঠিক আছে, তাহলে 14% লাভে যদি 1 কেজি বিক্রি করে থাকি, তাহলে 6% লসে 9 কেজি বিক্রি করেছি। আমার টোটাল 1 আর 9 10, টোটাল যদি 10 কেজি চাল থাকে, টোটালে যদি 10 কেজি চাল থাকে, তার মধ্যে 1 কেজি বিক্রি করেছি 14% লাভে, আর 9 কেজি বিক্রি করেছি 6% লসে। এটাই তো হিসাব, এটাই হিসাব। তাহলে এইদিকে আমি মুছে দিলাম। আমাকে কি বলেছে? আমাকে বলেছে কতটা পরিমাণ চাল লাভে বিক্রি করা হয়েছে। লাভে কতটা করা হয়েছে? 10-এর মধ্যে 1 করা হয়েছে। দেখো 1 আর 9 10, আমি লাভে কতটা বিক্রি করেছি? এটা তো লসে বিক্রি করেছি, আর এটা লাভের ঘর, এটা লাভে করেছি। লাভে কতটা করেছি? 1 + 9, টোটাল 10 যদি থাকে তার মধ্যে 1 করেছি লাভে, তাহলে 100 থাকলে কত করেছি লাভে? কোশ্চেনে দেওয়া ছিল 100 কেজি আছে আমার কাছে। দেখো কোশ্চেনে দেওয়া ছিল 100 কেজি, তাহলে 10-এ করেছি 1 কেজি, তাহলে 100-তে কত কেজি বিক্রি করেছি? 10 কেজি বিক্রি করেছি। আমার অ্যান্সার হয়ে গেল 10 কেজি। তাহলে 10 কেজি, অপশন নাম্বার বি, 10 কেজি হয়ে গেছে। প্র্যাকটিস করবে, পরের দিন আমরা আরো অঙ্কে আসবো। ঠিক আছে, প্র্যাকটিস করতে থাকো। আর একটা কথা, খুব তাড়াতাড়ি কলকাতা পুলিশের সম্ভবত পরীক্ষা মে মাসে হবে, 18ই মে চান্স আছে হবার, যা শোনা যাচ্ছে 18ই মে হতে পারে, এখনো কিছু বলা যাবে না। যা শুনছি তাতে মে মাসেই যদি হয়, তাহলে আমি ধরে চললাম সেটাতেই যদি হয়, ফের পিছালে পেছাবে বা যা ইচ্ছা হবে, কিন্তু আমি ধরে চললাম যদি মে মাসে হয়, তাহলে এখনো কিন্তু 3.5 মাস টাইম আছে। এটা ভেবেই আমরা একটা কলকাতা পুলিশ বা WBPর একটা ম্যাথের সিরিজ আনবো। সেখানে কি হবে? প্র্যাকটিস সেট। সেখানে কি হবে? সেখানে আমরা প্রত্যেক দিন 20টা করে অঙ্ক করব। এবার প্রত্যেক দিন মানে স্যার 7 দিনই, 7 দিন না, সপ্তাহে 3টা ক্লাস বা 4টা ক্লাস দেখা যাবে, কোনো সপ্তাহে 3টা, কখনো 4টা, 20টা করে থাকবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে যদি মে মাসের
মাঝামাঝি হয়, মানে যদি 3 মাস টাইম থাকে মোটামুটি একটা 1000টা অঙ্ক, 800টা বা 800 থেকে 1000টা অঙ্কের একটা সিরিজ কমপ্লিট করার, এটা চিন্তা ভাবনা করা হচ্ছে, দেখা যাক। আপাতত করতে থাকো। আর এই দিকে স্যার, এইদিকে যে চ্যাপ্টার ওয়াইজ চলছে এটা এরকম যেভাবে চলছে সেভাবেই চলবে, তার সাথে ওটা অ্যাড করার চিন্তা ভাবনা চলছে। ঠিক আছে, ঠিক আছে।